যদি ডেমোক্রেসি ম্যাচিউর করতে পারতাম আমরা, তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না। আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না ডিপ স্টেটকে, নেগেটিভ। ইট ডিপেন্ডস অন হাউ দ্য গভর্নমেন্ট ক্যান প্লে উইথ দোজ পাওয়ার। গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে, তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন নাই যে বাংলাদেশে আসাটা শুধু আমার উপর নির্ভরশীল না। তাহলে ডিপ স্টেট কি? স্টেট তো একটা আছে, তো বাংলাদেশ তো এটা। যখনই আপনি বলবেন স্টেট, তখন বলতে হবে যে এটার তিনটা অর্গান আছে। একটা জুডিশিয়ারি আছে, একটা পার্লামেন্ট আছে, একটা এক্সিকিউটিভ আছে। আমাদের দেশে কি এগুলো প্রপারলি ফাংশন করে? যখন প্রপারলি ফাংশন করে না, তখন আদার কনসিডারেশন আসে। ধরুন আমাদের দেশের ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হতো, আমরা একে অন্যের বিরুদ্ধে এই আননেসেসারি কেওয়াস ক্রুয়েলটিতে না যেতাম, আজকে ডেমোক্রেসি কত ম্যাচিউরড ডেমোক্রেসি হতো। আজকালকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন নাই যে বাংলাদেশে আসাটা শুধু আমার উপর নির্ভরশীল না। জি, এটা তিনি বলেছিলেন। জি, ওইটা কি? আপা জবাব দিবেন। ওটা কি আমরা আজও জানতে পেরেছি শিখে যে ওনার উপর নির্ভরশীলতার বাইরে কি জিনিস ওনাকে বাধাগ্রস্ত করেছে? 5ই আগস্ট এদেশে হয়েছে 2024 সালে। 24 সাল গেল, 25 সাল গেল। কোয়েশ্চেন, সিরিয়াস কোয়েশ্চেন। কিন্তু সেটাও লুক ইনটু করবেন, কে, কারা, কোথা থেকে, কিভাবে। একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ যখন গোলমাল করে, তখন তৃতীয় পক্ষের দরকার হয় মেডিয়েশনের। গোলমাল না করলে, প্রপার ফ্যামিলি হলে, তাহলে বাচ্চারা কি হয়? আমাকে উত্তরটা দিতে দেন, বাচ্চাটা উত্তরটা দিতে দেন। হেলদি চিলড্রেন ডেভেলপ করে। আর যদি আপনি সারাক্ষণই ঝগড়া করবেন, বিবাদ করবেন, তখন তৃতীয় পক্ষ আসবে মিটমাট করার জন্য। ভালো না তো এটা। কিন্তু আপনি ঝগড়া ছেড়ে দেন, তাহলে তো তৃতীয় পক্ষের দরকার নেই। আজকে বলছি, আমার এখনও মনে আছে, আমার লার্নের সিনিয়র ছিলেন মিস্টার আব্দুর রাজ্জাক। উনি আমাকে বললেন যে জনাব কে এম হাসান সাহেব তখনকার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন না, একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ওনাকে সকালে বাসায় গিয়ে দেখা করে বলেছেন যে আপনি ডিক্লাইন করবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না। উনি ডিক্লাইন করলেন, ক্রাইসিস বেড়ে গেল। আজকে উনি জীবিত নাই। এবং আমি সেখানে হাজির ছিলাম। কে বললেন আমাকে, যখন এসে থ্রেটের সুরেই বললেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে রাজি হবেন না। অ্যাকর্ডিংলি হি ডিক্লাইন্ড। এবং যা হওয়ার তাই হইল, দেশে 111 পর্যন্ত হলো। এবং ইন্টারেস্টিং দেখেন, যদি ডেমোক্রেসি ম্যাচিউর করতে পারতাম আমরা, তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না, দরকার ছিল না। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো। এই জায়গায় এসে কেন আমাদের এটা দরকার হচ্ছে? ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট না। ক্যাপাসিটির দিক থেকে রাষ্ট্রটা এখনও নিজের পায়ে দাঁড়িয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করার মতো রাজনৈতিক কালচার ডেভেলপ করতে পারে নাই। আমরা যখন বসি, তখন ডোনার এজেন্সির দরকার হয়। আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে ডোনারদের ছাড়া বাজেট ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের যে এক্সপোর্ট যে সমস্ত জিনিস আমরা করি, এগুলো শুধু আমরা এককভাবে নিয়ন্ত্রণ করি না, অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। তাদের চাওয়া, তাদের না চাওয়া, তাদের প্রায়োরিটি, তাদের ভালো, তাদের মন্দ এখানে অ্যাক্টিভ। মানে এই সরকার এখন যারা সরকারে আছেন, তাদের পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা? থাকবেই, সকল সরকারের আমলেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচিউর ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করতে না পারবো, আমাদের সমস্যা আমরা বসে সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ডিপ স্টেটকে নিয়ে আপনি নেগেটিভ অ্যাটিটিউড দেখানোর কোনো কারণ নেই। থাকবেই। এইরকম স্টেটে, এইরকম সরকারি ফাংশনে, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমে সেলফ সাফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা আছে না? ক্যান ইউ ডিনাই ইট? ক্যান এনিবডি ডিনাই ইট? আর গতকালকে ভারতের সরকার না পারার কোনো কারণ নাই। গতকালকে ভারতের সরকারের দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট পড়বেন। আর 1 বছর আগে ভারতীয় সরকারের দুটো। আচ্ছা, তাহলে কি এই যে এই ডিপ স্টেটের কথা যখন সামনে এলো, তাহলে এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এটিও কি ডিপ স্টেটের কোনো চাপ ছিল কিনা? আবার আসি আমরা, তাহলে আবার যেতে হবে। ওই ডিপ স্টেট কিন্তু সারফেসে থাকে না। তাহলে কি করে ওরা?
ওদের বিভিন্ন স্টেক থাকে একটা গভর্নমেন্ট ফরমেশন কিংবা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়া আসার সঙ্গে। এই গ্রুপ অফ পিপল দেশ চালালে তাদের কিন্তু ইন্টারেস্ট থাকে, ওই ইন্টারেস্টে তারা চায় এই গ্রুপ অফ পিপলকে নার্চার করতে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় মাস আপসার্জ হয়েছে, আরব বসন্ত হয়েছে, এ সমস্ত জায়গায় আপনি দেখবেন 10 বছর 20 বছর ধরে বিভিন্ন ফরেন পাওয়াররা ইয়তদেরকে আস্তে 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 গড়ে তুলে অপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। ফলে আসিফ যে কথা বলছে এই জন্য তাকে ইন্টারোগেশনে আনতে হবে, ইটস নট এট অল নেসেসারি, দিস ইজ ভিনডিকটিভ, দিস ইজ ওপেন সিক্রেট, এখনও আছে এই দেশে, থাকবেই। আপনি এখন বাজেট করবেন, আমার আপারা সরকারে আছেন, বাজেট করবেন না, করুক দেখি নিজের পায়ে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেটটা করতে পারে কিনা, নাকি ফরেন ডোনেশন লাগে, এখানেও ডিপি স্টেটের সহযোগিতা লাগবে না। আমি বলছি এই ফ্যাক্টরগুলোকে আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না, ডিপ স্টেটকে নেগেটিভ। একটা সরকার যখন থাকে, ইট ডিপেন্ডস অন হাউ দ্য গভর্নমেন্ট ক্যান প্লে উইথ দোজ পাওয়ার। গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। একটু সরল প্রশ্ন করি তাহলে, এই যে ডিপি স্টেট আসলে কারা একটু আপনি দেখতে বুঝতে চাই পাবেন না। আপনার কাছে। আপনাকে যদি বলি আপনি অন্ধকার ঘরে একটা কালো কাপড় খুঁজেন, পাবেন? ঘরটা তো অন্ধকার, কালো কাপড় তো আপনি দেখতে পাবেন না, তা কালারের মধ্যে বিলীন। এক্স্যাক্টলি আমাদের দেশে যেখানে বসে আমরা আলোচনা করছি তাদের বাংলাদেশ পরিচালনায় স্টেক আছে না? সরকার যেই আসুক যেই যাক, মিডিয়া হাউসগুলো স্টেক আছে না? দেখতে পান? দেখতে পাই আমরা কেউ? কিন্তু নিশ্চয়ই পছন্দ অপছন্দের বিষয় আছে, আছে, থাকবেই, থাকতেই হয়। এবং এই জিনিসগুলো আসিফ যে কথা বলেছে আমরা তখনও শুনতাম, অমুক প্রস্তাব দিচ্ছে এত শিল পর্যন্ত, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত। এসব কিছুর কেন্দ্রবিন্দু কি? কারণ আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে পারি নাই। এই জন্য যখনই আমাদের মধ্যে সরকার পতন হয় তখন ওই শক্তিগুলো যার যতটুকু স্টেক আছে তারা একটা নিয়ন্ত্রণ কিংবা নিজস্ব লোক ফিট করার চেষ্টা করবেই। এটা আমাদের দোষ, এটা তাদের কোনো দোষ না। না, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বহির শক্তি থেকেও কিন্তু তাকে নানা সময় নানা ধরনের পরামর্শ প্রলোভন দেখিয়েছিল। হয়তো তিনি সেটি শুনলে হয়তো তাকে যাওয়া প্রয়োজন হতো না, এরকম। এক্স্যাক্টলি। এখন দেখেন এখন বিরোধী দলে আছি আমরা না? সরকার যদি এখন পার্লামেন্টকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করে তাহলে ডিপ্লোম্যাটস যারা আছে তারা এগুলো জানতে চাইবে, বিরোধী দলের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে। আমরা ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে মিটিং আয়োজন করব, ব্রিফ করব, ইফতার পার্টির আয়োজন করব, কথা বলবো। অতীতে আমরা দেখেছি না যে তখনকার সরকার ডিপ্লোম্যাটদের দিয়ে মিটিং করতেও দিত না, কারণ তারা চাইতো না যে তাদের এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার হোক, আলোচনা হোক। সরকার যদি অ্যাকোমোডেটিভ হয়, ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে তো থার্ড পক্ষের কোনো প্রয়োজন নেই। পার্লামেন্টের ভিতরে কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে চাই আমরা, রাস্তায় পারতপক্ষে যেতে চাই না। গভর্নমেন্ট শুড নট টেক এনি ইনিশিয়েটিভ উইচ উইল আলটিমেটলি ফোর্স আস টু গো টু দ্য স্ট্রিট, এটা আমরা চাই না। আমরা চাই পার্লামেন্টের বাউন্ডারির ভিতরে যতটুকু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু রাখতে চাই টু রিস্ট্রাকচার দ্য নেশন ফর ফিউচার। কিন্তু যদি এমন হয় গভর্নমেন্ট অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই থাকে তাহলে পার্লামেন্টে তো তার অ্যাবসলিউট মেজরিটির জুড়ে যদি অ্যাবসলিউট স্টেপ নিতে থাকে ইগনোরিং অল পাবলিক ইন্টারেস্ট, দেন হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ? তাহলে ডিপ স্টেটকে ইনভাইট করার ক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলকে দোষলে তো হবে না। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির তিনি বলেছেন যে 5 আগস্টে আগে পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন আইনজীবী হিসেবে আপনি পুলিশ হত্যার বিচার আসলে চান কিনা একটু? উনি মনে হয়, আমি জানি না উনি কতটুকু কোথায় লেখাপড়া করেছেন, উনি কি সরকারের ইনডেমনিটি অধ্যাদেশ দেখেন নাই? 5 আগস্ট কেন্দ্রিক ইনডেমনিটি অধ্যাদেশ মনে হয় তিনি পড়েন নাই। 5 আগস্ট কেন্দ্রিক ডেফিনেশন দেওয়া আছে কোন অপরাধের বিচার হবে, কোন অপরাধের বিচার হবে না। একই সাথে এটাকে আমি দেখলাম বিশেষ কমিটিতে, পার্লামেন্টের বিশেষ কমিটিতে আইনে রূপান্তর করার জন্য প্রস্তাব করেছে। যদি এই পার্টটুকুকে ইনডেমনিটি দেওয়া হয় তাহলে এখানে বিচার্য বিষয় হবে না। আর যদি ইনডেমনিটি দেওয়া না হয় দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন সরকার দল। যদি আইনকে তারা স্ক্র্যাচ করে দেন, অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেন, কিন্তু আমি হোম মিনিস্টার এবং ল মিনিস্টারের বক্তব্য যেটা শুনলাম, দে আর গিভিং প্রোটেকশন। এর অর্থাৎ ওই অধ্যাদেশটাকে অধ্যাদেশ আসছে না, এসে গেছে এবং এটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, এই অর্ডিন্যান্সটাকে তারা আইনে রূপান্তর করছেন বলে
পজিটিভ মতামত দিয়ে রিকমেন্ডেশন দিয়েছেন আমি জানি। এটা যদি থাকে তাহলে এই আইজিপির যে কথা তার কোনো কার্যকারিতা নাই, আর যদি না থাকে তো দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট থিং। একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, দেখেন জনাব তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে যতটুকু আমরা আমাদের নলেজে আছে, বারবার আমরা শুনেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে আমরা কি ট্রাভেল পাস ইস্যু করব নাকি, যে এই বিষয়টা সামনে এসেছে, বারবার বলা হয়েছে তখন ট্রাভেল পাস ইস্যু করব নাকি। কিন্তু গভর্নমেন্টের দিক থেকে উনি দেশে আসবেন না এরকম কোনো প্রাইম অফিসে এভিডেন্স আমরা দেখিনি, কিন্তু বরঞ্চ আমরা উল্টা দেখেছি, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে। 21 আগস্ট মামলা নিষ্পত্তি হয়নি দ্রুত, 10 ট্রাক মামলা দ্রুত নিষ্পত্তি হয়নি, আরও ডজন মামলা ছিল, তিনিও ফাঁসির আসামি থেকে তিনি মুক্তি পেয়েছেন, নিষ্পত্তি হয়নি। জি, এক্স্যাক্টলি নিষ্পত্তি হয়েছে কি, এবং তিনি এখন সংসদ সদস্য। এবং শুধু তাই না, জনাব জুবায়ের রহমান তিনি বাংলাদেশে এসেছেন, একটা দুর্নীতির মামলায় সাজা ছিল, এসে রাষ্ট্রপতির এক বিশেষ আদেশে তিনি তখন জেলে না গিয়ে আপিল করেছেন। নর্মালি কারো যদি সাজা হয় তাহলে সরাসরি আপিল করা যায় না সারেন্ডার না করে, কিন্তু সারেন্ডার না করে তো তিনি আপিল করেছেন। আজকে যদি এই কথা বলা হয়, আচ্ছা বলেন তো অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রথম আদেশ কী ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ। অন্তর্বর্তী এটা যখন 8 আগস্টের কথা, যে বঙ্গভবনে যখন গিয়েছিল সব রাজনৈতিক দল, তখন এই দাবিটা জানানো হয়েছিল। সরকারের ফার্স্ট অ্যাক্ট কি? বেগম খালেদা জিয়ার মুক্তি। কে দিয়েছে? রাষ্ট্রপতির আদেশে। রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে কে? প্রাইম মিনিস্টার ছিল না তো। হু অ্যাডভাইস? রাষ্ট্রপতি। আপনি উত্তর পাবেন না খুঁজে, কিন্তু দ্যাট ওয়াজ দি ফার্স্ট স্টেপ। এবং আমি তো মনে করি এই অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা পার করেছি তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো আজকালকার সরকার দল।